আওয়ামী লীগকে ফেরাতে অবশেষে দেশে আসছেন পল কাপুর। জানালেন নির্বাচনের পরেই তিনি দেশে আসবেন এবং আওয়ামী লীগকে ফেরাতে যতটুকু করা দরকার ততটুকু করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টারা দেশ ছাড়ছেন। দাবি করা হয় ইতিমধ্যে 9 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা বিদেশে পাড়ি জমিয়েছেন। উপদেষ্টাদের প্রায় সবাই লাল পাসপোর্ট, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট সেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। এরই মাঝে অন্তত 13 জনের নামের তালিকা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে অন্তত 4 থেকে 5 জন উপদেষ্টা তাদের সরকারি বাড়ির হিসাব নিকাশও বুঝিয়ে দিয়েছেন। কিন্তু সেই পল কাপুর নির্বাচনের পরে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে আসতে চাইছেন, অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড লু যখন নির্বাচনের আগে থেকেই তার নানান ধরনের ছক একে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে, সেখানে পল কাপুর কেন নির্বাচনের পর আসতে চাইছেন? এই যে নগণ্য সংখ্যক ভোটের মাধ্যমে গঠিত সরকার, তা কতদিন টেকসই হবে? 18 বছর বিদেশের মাটিতে থেকে অবশেষে কি তারেক রহমান পারবেন বাবার পদাঙ্ক অনুসরণ করে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে, নাকি পুরনো সেই হাওয়া ভবন কিংবা মিস্টার 10% ইমেজের আবর্তেই আটকে থাকবে আগামী রাজনীতি? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল ভিডিও চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাবাহিনীর একাংশের সহায়তায় ক্ষমতা গ্রহণ করেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টারা দেশ ছাড়ছেন। দাবি করা হয় ইতিমধ্যে 9 জন উপদেষ্টার পরিবারের সদস্যরা বিদেশে পাড়ি জমিয়েছেন। এই পরিস্থিতির পেছনে দেশীয় বিদেশি শক্তির কথা উল্লেখ করা হয়। দেশি শক্তির মধ্যে আওয়ামী লীগ, জামায়াত, বিএনপি এবং বিদেশি শক্তির মধ্যে ভারত, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও আমেরিকার নাম বলা হয়। একটি গোয়েন্দা তথ্যের বরাতে বলা হয় আগামী 24 ঘন্টার মধ্যেই 12 ফেব্রুয়ারি নির্বাচন বাতিল হতে পারে। এর আগে গাজীপুরের 5টি আসনে নির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন বাতিল না হলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হয়। ভারত আর উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আমেরিকা প্রথমে ভিন্ন অবস্থানে থাকলেও ভারতের কূটনৈতিক কৌশলের কাছে নীতি স্বীকার করে। ট্রাম্প ও মোদির ফোন আলাপ এবং ভারতের আন্তর্জাতিক প্রভাবের কারণে আমেরিকা পিছু হটতে বাধ্য হয়েছে। জাতিসংঘ আমেরিকা, ফ্রান্স সহ 50টির বেশি দেশ নির্বাচনের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। কমনওয়েলথের প্রতিনিধি দল, জাতীয় পার্টি ও সিবিডিপির বৈঠক জানিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। সজীব ওয়াজেদ জয়ের সাথেও তাদের ভার্চুয়াল বৈঠক হয়েছে বলে দাবি করা হয়। প্রশাসনের অনেক সচিব ও উপদেষ্টা মনে করেন সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় এবং তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। বিএনপি মনে করছে এই নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস নিজের ক্ষমতা পাকা করতে চাইছেন, তাই 11 তারিখের মধ্যে বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। বলা হয় যদি 12 ফেব্রুয়ারি নির্বাচন হয় তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হওয়ার কথা। গণভোটের ফলের আগে জাতীয় নির্বাচনের ফল 5-7 দিন পর দেওয়া হতে পারে। দাবি করা হয় প্রশাসনের বড় একটি অংশ 80% ডিসি ও 66% এমপি জামায়াতের নিয়ন্ত্রণে। নির্বাচনের রাতে বিএনপিকে এগিয়ে রাখা হলেও শেষ পর্যন্ত অল্প ব্যবধানে জামায়াতকে বিজয়ী ঘোষণা করার ছক আঁকা হয়েছে। এমন একটি ধারণা তো অনেকের মধ্যে জন্মেছে যে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতায় দেখতে চায়। আবার এই অঞ্চলের দায়িত্বে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর প্রচণ্ডভাবে চীন এবং পাকিস্তান বিরোধী। অন্যদিকে আবার চীন, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র, তুরস্ক কেন্দ্রিক যে একটি অঘোষিত জোট, সেই জোটকে কেন্দ্রে আবর্তিত হচ্ছে জামাত, এনসিপি এবং এবি পার্টির মতন দলগুলোর রাজনৈতিক আদর্শ এবং কর্মকাণ্ড। তাহলে আসলে ফারাকটি কোথায়, সে বিষয়ে আসছি। এস পল কাপুর সেই দায়িত্বে আসছেন যে দায়িত্বে এর আগে ছিলেন ডোনাল্ড লু। আপনার নিশ্চয় মনে আছে নামটি, যিনি 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে দফায় দফায় বাংলাদেশ সফরে এলেন এবং একটা রহস্যময় পুরুষে পরিণত হলেন। তিনি পিটার ডি হাসকে মাঝখানে রেখে রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে দুতিয়ালি চালানোর চেষ্টা করছিলেন বিভিন্ন বিষয়ে, এবং পাকিস্তান এবং বাংলাদেশের সরকার পতনের দিক থেকে, অর্থাৎ ইমরান খান সরকার এবং শেখ হাসিনার সরকার পতনে তিনি কলকাঠি নেড়েছেন, ডিজাইন এঁকেছেন। এটি এখন ওপেন সিক্রেট। সেই জায়গাটিতে পল কাপুর, কিন্তু সেই পল কাপুর নির্বাচনের পরে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে আসতে চাইছেন, অর্থাৎ 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে। প্রশ্ন হচ্ছে যে
ডোনাল্ড লু যখন নির্বাচনের আগে থেকেই তার নানান ধরনের ছক এঁকে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করতে, সেখানে পল কাপুর কেন নির্বাচনের পর আসতে চাইছেন? বিষয়টা হচ্ছে যে আগে একটু বলে নিই যে পল কাপুর কেন এই অঞ্চলের জন্য একটু ভিন্ন আঙ্গিকে গুরুত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত এই পল কাপুর এই অঞ্চলের নিরাপত্তা বিশ্লেষণ নিয়ে কাজ করছেন প্রায় কয়েক দশক ধরে। বিশেষ করে পাকিস্তানে কীভাবে জিহাদি জঙ্গিবাদের ব্যবহার হয়েছে তা নিয়ে তিনি লিখেছেন একের পর এক বই। যেসব বই তিনি লিখেছেন তার মধ্যে রয়েছে জিহাদ অ্যান্ড গ্র্যান্ড স্ট্র্যাটেজি, ইসলামিস্ট মিলিটেন্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তান স্টেট সহ আরও বেশ কয়েকটি বই। এসব বইয়ে পল কাপুর তুলে ধরেছেন যে ভারতকে প্রতিহত করতে এবং আফগানিস্তানের উপর প্রভাব বজায় রাখতে পাকিস্তান কীভাবে সক্রিয়ভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে লালন পালন করেছে। পাকিস্তান প্রায়ই নিজেকে সন্ত্রাসবাদের শিকার হিসেবে উপস্থাপন করলেও লস্কর-ই তৈয়বা কিংবা হাক্কানি নেটওয়ার্কের মতন জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে গভীর যে সম্পর্ক রেখে যাচ্ছে সেইগুলো তথ্য প্রমাণ সহ এসব বইয়ে হাজির করেছেন পল কাপুর। এখন ডোনাল্ড ট্রাম্প এই পল কাপুরকেই গত ফেব্রুয়ারিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত করেন এবং পরবর্তীতে সেটি মার্কিন সিনেটে অনুমোদন পায়। মার্কিন সিনেটে যখন তিনি আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যে তিনি কী বলেছিলেন একটু তুলে ধরতে চাই। তিনি বলছিলেন যে দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর, যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে অভিন্ন স্বার্থ রয়েছে। এর মধ্যে প্রধান হল চীনের আধিপত্য মুক্ত একটি মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা। এই কটি লাইনে, এই কটি শব্দে তিনি চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সম্পর্কেও তার একটি ধারণা তিনি ব্যক্ত করে ফেলেন। এবং এর সঙ্গে পল কাপুর আরও বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ককে আরও বিশাল সম্ভাবনার পথে নিয়ে যেতে তিনি কাজ করবেন যদি কিনা তিনি মনোনীত হন চূড়ান্তভাবে এই অঞ্চলের দায়িত্বে। আবার বাংলাদেশে নিযুক্ত হয়ে নতুন যে মার্কিন রাষ্ট্রদূত এলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন, তার বক্তব্য একই রকম। তিনি মার্কিন সিনেটে যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে এসেও সাংবাদিকদের সামনে একই কথা বলেছেন। তিনি বলছেন যে আমি শুনানিতে যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি আমাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবো, সরকারে যারা থাকবেন সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নতুন নির্বাচিত সরকার, যদি বাংলাদেশ সরকার সেই পথে যেতে চায় তাহলে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ায় ঝুঁকিগুলো আমি স্পষ্টভাবে তুলে ধরবো। নিশ্চয়ই এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রাখা যাবে না, বাংলাদেশ তার কত ঝুঁকির মধ্যে রয়েছে সেক্ষেত্রে সেটা আমি বোঝাবো এবং বোঝাতে সক্ষম হব। এখন প্রশ্ন হচ্ছে কোন পথে হাঁটছে যুক্তরাষ্ট্র? ভারতই বা কী করবে? এই নির্বাচনে যে দলই ক্ষমতা আসুক না কেন, সত্যি সত্যি সেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে, নাকি কোন দল ক্ষমতা আসবে সেটা আগেই যুক্তরাষ্ট্র সেট করে রেখেছে? তাহলে পল কাপুর কেন নির্বাচনের পর আসবে? আমরা জানি যে এই অঞ্চলে পল কাপুরের হয়ে আপাতত দায়িত্ব পালন করছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের মধ্যে ভারতের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তার বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন বাংলাদেশ বা নির্বাচন বিষয়ে। অতএব আমরা ধরে নিতে পারি হয়তো খেলার ছকটি আগে থেকেই নির্ধারিত। চীনের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্র একই সরল রেখায় সবসময় অবস্থান করে, এটি আমরা সবাই জানি। কিন্তু এটিও সত্য কথা, আঞ্চলিক খেলায় ভারত যুক্তরাষ্ট্রের সব এজেন্ডাকে সমর্থন করে না। ভেতরে উপর থেকে হয়তো তাদের সম্পর্ক থাকতেই পারে। এদিকে রয়টার্স আবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে একদিন আগে, যেখানে বলা হচ্ছে 2024 সালে শেখ হাসিনা পতনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতির সুযোগ নিয়েছে চীন, এবং সেই জায়গা থেকে চীন তার বিনিয়োগ ও কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন তাকে সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং সাংবাদিকদের সঙ্গে বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্প নিয়ে দফায় বৈঠক করতে দেখা গেছে, কথা বলতে দেখা গেছে। এমনকি ভারতের সীমান্ত সংলগ্ন বাংলাদেশের একটি অঞ্চলে ড্রোন তৈরির কারখানা স্থাপনের বিষয়েও চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাহলে সমীকরণগুলো কোথায় যাচ্ছে? কথা ঠিক যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা অর্থ, বাংলাদেশের ক্ষেত্রে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা অর্থ এই নয় যে ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে যাবে। তখন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি একই সঙ্গে চীনের সঙ্গে এবং ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে, এবং বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে চীনের প্রভাব অনেক বেশি। যদিও একই সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু তারপরেও ভারত কিন্তু সেটি ভালো চোখে নেয়নি, এবং এই যে শেখ হাসিনা সরকারের পতন, সেক্ষেত্রে ভারতের একটা সামান্য খেলা থাকতেও পারে, এ কথাও অনেকে বলেন। এখন শেষ প্রশ্ন হচ্ছে, এই যে মধ্য বা চরম একটি ডানপন্থার উত্থান ঘটতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে অনেকের যে আশঙ্কা, সেক্ষেত্রে
চীনের যে প্রভাব পড়বে ভারত সেটি কত দূর পর্যন্ত মেনে নেবে, অথবা যুক্তরাষ্ট্র যে খেলা খেলছে সেক্ষেত্রেও ভারতের প্রচ্ছন্ন সমর্থন কতটা থাকবে, ভারতের আলাদা কোনো এজেন্ডা তার মতো করে সে বাস্তবায়ন করবে কিনা, অনেক জটিল সমীকরণ। অতএব আসলে সত্যিই কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে না কি হতে যাচ্ছে। দর্শক, এই সরকারের মেয়াদ প্রায় শেষ। আজকে সরকারের উপদেষ্টারা শেষ কার্যদিবসের অফিস করেছে, মোটামুটি এরকমটাই দেখা গেছে। যারা যেভাবে অফিস করেছেন তারা সেভাবে বিভিন্ন জায়গা থেকে বিদায় নিয়েছেন, দোয়া চেয়েছেন, এরকমটা আমরা দেখেছি। অর্থ উপদেষ্টার একটা ভিডিও আমরা দেখেছি যে সেখানে সবার কাছ থেকে তিনি দোয়া নিচ্ছেন, বিদায় নিচ্ছেন এবং সাফল্য ব্যর্থতা সব কিছু মিলিয়েছিল সেই কথা বলছেন। আইন উপদেষ্টাকে দেখেছি যে শেষ কার্যদিবসেও তার ওই স্বভাবসুলভ অতি কথন যে নীতি, এই আমরা এই করেছি, ওই করেছি, এই উদ্ধার করেছি, ওই উদ্ধার করেছি, বহু কিছু উদ্ধারের ইতিহাস শুনিয়েছেন। সেরকম একটা দিনে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে যে উপদেষ্টাদের প্রায় সবাই লাল পাসপোর্ট, তাদের যে কূটনৈতিক পাসপোর্ট সেই কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। এরই মাঝে অন্তত 13 জনের নামের তালিকা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে অন্তত 4 থেকে 5 জন উপদেষ্টা তাদের সরকারি বাড়ির হিসাব নিকাশও বুঝিয়ে দিয়েছেন, অর্থাৎ সরকারি বাড়িও ছেড়ে দিয়েছেন। উপদেষ্টারা এত দ্রুত লাল পাসপোর্ট ছাড়ার প্রক্রিয়াতে গেলেন কেন? যখন বলা হচ্ছে, আজকেই খবরে আমরা জেনেছি যে পরবর্তী সরকারের শপথ হবে সম্ভবত 17 তারিখে, মন্ত্রিপরিষদের শপথ হবে 17 তারিখে, অর্থাৎ 5 দিন সময় নেওয়া হবে। সেই 17 তারিখ পর্যন্ত তাদের মেয়াদ যেহেতু আছে, সেহেতু এত আগে তারা তড়িঘড়ি করছেন কেন, তারা যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন কেন? চলুন একটু জেনে দেখি কাদের নাম বেরিয়ে আসলো, কারা লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশি ভিসা লাগিয়ে রাখলেন যেন বিপদে আপদে কাজে লাগে। লাল পাসপোর্ট জমা দেওয়ার লাইন পড়েছে। এখন পর্যন্ত যে নামগুলো বেরিয়ে আসছে সেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ নাম এবং তাদের মধ্যে বেশ কিছু বিতর্কিত নামও রয়েছে, যাদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিতর্ক শোনা গেছে। ইন্টারেস্টিংলি সেই তালিকায় পুলিশের আইজিপিও রয়েছেন। তিনি নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান, এরকম খবর ছড়িয়ে পড়েছে। কেন নির্বাচনের পরপরই বিদেশে চলে যেতে চান, কেন তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এটা মনে করছেন, পরবর্তী সরকার কেন তাকে সরিয়ে দিবে এটাই বা মনে করছেন, সেটা হয়তো তিনিই ভালো বলতে পারেন। এরকম আলোচনার মধ্যেই আজকে আবার ঢাকা ভার্সিটির ভিসি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মানে এই পদত্যাগের ঘোষণাগুলো বলে দিচ্ছে যে তারা যে পন্থীর মানুষ ছিলেন সেই পন্থীর সরকার আগামী নির্বাচনে আসছে না। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন পন্থীর মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করে মানুষ ফুলেল শুভেচ্ছা নেয় এবং সেই ফুলেল শুভেচ্ছা নেয়, আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়, সেটার পরিবর্তে তিনি বেছে নিয়েছিলেন মাগরিব নামাজের ইমামতি করা, যে মাগরিব নামাজের ইমামতি করার মাধ্যমে তিনি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে কর্মরাত শুরু করেছিলেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। তিনি যখন পদত্যাগের ঘোষণা দেন তখন একটা বার্তা আসে, উপদেষ্টা পরিষদের সদস্যরা লাল পাসপোর্ট জমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন, এরকম তথ্য কালের কণ্ঠ দিচ্ছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে লাল পাসপোর্ট জমা দিয়েছেন যে 13 উপদেষ্টা, অর্থাৎ এরই মাঝে 13 উপদেষ্টার নাম বের হয়ে এসেছে এবং বাসা ছাড়ার লিস্টও তৈরি হচ্ছে। কারা কারা বাসা ছেড়ে দিচ্ছেন সেই খবরও আসছে। কেউ কেউ এরই মধ্যে চলে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন, কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। ইতিমধ্যে 2 জন উপদেষ্টা তাদের সরকারি বাসা ছেড়ে দিয়েছেন। বাসাটি বুঝে নেওয়ার জন্য তারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। অন্যদিকে অন্তত 13 জন উপদেষ্টা ও চুক্তিতে নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। উপদেষ্টাদের কেউ কেউ বলছেন, যতদিন সরকারের দায়িত্ব থাকবো ততদিন লাল পাসপোর্ট কাছেই রাখবো। বিদায়বেলায় সরকারি সব জিনিসপত্রের সঙ্গে লাল পাসপোর্টও জমা দেব। আবার অনেক উপদেষ্টা স্টাফদের মাধ্যমে ব্যক্তিগত নথি, জিনিসপত্র এরই মাঝে সরকারি দপ্তর থেকে বাসায় নিয়ে গেছেন। অনেক গুরুত্বপূর্ণ নথি ও সই হচ্ছে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে। তারা বলছেন, নতুন সরকার এলে যাতে দায়িত্ব হস্তান্তর সহজ হয় এবং সহজে সরকারের সব কিছু গুছিয়ে দেওয়া যায়, এই জন্যই প্রস্তুত করে রাখা। এমনকি নতুন সরকার এলে কোনো রকম কালক্ষেপণ না করে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতিও চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান সরকারি বাসা
বাসা ছাড়ার চিঠি দিয়ে দিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টা আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি বাসা ছেড়ে দেবেন এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেবেন। অর্থাৎ এরই মাঝে 13 জন জমা দিয়েছেন কূটনৈতিক পাসপোর্ট, বাকিরা প্রধান উপদেষ্টা বাদে সবাই সম্ভবত 12 তারিখের নির্বাচনের আগে অর্থাৎ আগামীকালের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে দেবেন যারা এখনও দেননি। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, লাল পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি হলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তি পত্র নিয়ে নতুন পাসপোর্টের আবেদন করা। সংশ্লিষ্ট ব্যক্তির নতুন পাসপোর্ট হলেই স্বয়ংক্রিয়ভাবে কূটনৈতিক বা লাল পাসপোর্ট অকার্যকর হয়। এরই মধ্যে নতুন পাসপোর্ট হাতে পেয়েছেন বা আবেদন করেছেন অন্তত 13 জন উপদেষ্টা। সেই 13 জন উপদেষ্টার মধ্যে যারা রয়েছেন তা ইন্টারেস্টিংলি তাদের নামগুলো একটু জেনে নিন। তারা রয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, খাদ্য ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর রফিকুল আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল আহারি আইন উপদেষ্টাও লাল পাসপোর্ট জমা দিয়েছেন। কেমনে হলো এত তাড়াতাড়ি? যদি আসিফ নজরুল চলে যান তাহলে প্রধান উপদেষ্টাতে একা হয়ে পড়বেন। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তিনিও প্রধান উপদেষ্টার খুবই কাছের মানুষ। বিদ্যুৎ ও জ্বালানির উপদেষ্টা ফজলুল কবির খান এবং প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযোদ্ধা ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম, বীর প্রতীক, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ, শেখ বশিরও লাল পাসপোর্ট জমা দিয়েছেন এবং সেই কারণেই আমরা দেখেছি গতকালকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে গত রাতে, সেই চুক্তির সময় তিনি দেশে ছিলেন, তিনি আমেরিকা যাননি কিংবা যেতে পারেননি। এছাড়া লাল পাসপোর্ট জমা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শারমিন মুর্শিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি ভাইও লাল পাসপোর্ট জমা দিয়েছেন। এছাড়া পুলিশের আইজিপি বাহারুল আলমও তার লাল পাসপোর্ট জমা দিয়েছেন। একাধিক উপদেষ্টার পিএস কালের কণ্ঠকে জানান, কোনো উপদেষ্টা এরই মাঝে নতুন পাসপোর্ট হাতেও পেয়েছেন, অর্থাৎ সবুজ পাসপোর্ট হাতে পেয়েছেন। পাসপোর্ট পাওয়ার হ্যাসেল থেকে রক্ষা পেতেই মূলত তারা আগে ভাগে এই কাজটা করেছেন। অর্থাৎ ক্ষমতায় থাকতে থাকতে লাল পাসপোর্টের জায়গায় সবুজ পাসপোর্ট যেন হাতে পেতে পারেন এবং ভিসা করিয়ে রাখতে পারেন। প্রয়োজনীয় যেখানে যেতে চান তারা ভিসা যেন করিয়ে রাখতে পারেন। এবং অনেকদিন আগে থেকেই যে সেফ এক্সিটের কথা শোনা যাচ্ছিল, সেই সেফ এক্সিটের ব্যাপারটা কোনো ধরনের কোনো বিপদ যেন না হয়, সরকার থেকে যেন নিরাপদে তারা যেতে পারেন। পরবর্তী সরকার যারা আসছে তাদের কারো কর্মকাণ্ডের মাধ্যমে এই সরকারের কোনো উপদেষ্টা যেন বিপদের মধ্যে না পড়েন। সব কিছুই চলছে, সব আয়োজনই চলছে এবং প্রায় 50টি মতো গাড়ি রেডি করে রাখা হয়েছে পরবর্তী মন্ত্রিপরিষদের জন্য। 17 তারিখে পরবর্তী মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারগুলোও আজকে গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।